This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। সুমন্ত রায়চৌধুরী এক্স পাইলট আমাদের সঙ্গে রয়েছেন এবং এয়ার ইন্ডিয়ার এক্স পাইলট তিনি ছিলেন এবং তার থেকে জানতে চাইবো আজকে যে ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই আপডেটগুলো নিয়েছেন, দেখেছেন। তবে আমি জানতে চাইবো আপনার কাছে যে সম্ভাব্য কারণ কি হতে পারে। মাত্র টেক অফের কিছুক্ষণ পরে আমরা জানি টেক অফ এবং ল্যান্ডিং ভীষণ ক্রুশিয়াল একটা টাইম ফ্লাইটের জন্য। সেক্ষেত্রে এরকমভাবে একটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটলো কিভাবে? বার্ড স্ট্রাইকে কি অন্যতম একটা কারণ হতে পারে? আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে দেখবেন যে এটা নর্মাল টেক অফ হয়েছিল, কিন্তু আমার স্পেকুলেশন যে বোথ ইঞ্জিন ফেলিয়ার হয়েছে এবং পাইলট তাতে হি ওয়ান্টেড টু ক্লাইম অ্যান্ড গেট একটু অ্যালটিটিউড, একটু হাইট গেইন করার চেষ্টা করছিল। তাতে হয়তো ও বুঝতে পেরেছে যে ইঞ্জিন ফেলিয়ার, ডাবল ইঞ্জিন ফেলিয়ার হয়েছে, যার ফলে হয়েছে কি যে মেডে কল করেছে এবং ও যেটা হয়তো আমি ওর জায়গায় হয়তো অ্যাভয়েড করার চেষ্টা করতাম বিল্ডিংগুলোকে, কিন্তু বিল্ডিংগুলোর সামনে এত নিচু হওয়াতে ও অ্যাভয়েড করতে পারিনি এবং হি মাস্ট ইনটু দোজ বিল্ডিংস। এবং আমার এটা অ্যাবসলিউটলি দেয়ার ওয়াজ নো কন্ট্রোল ফেলিয়ার এবং ইট ওয়াজ টোটালি আন্ডার কন্ট্রোল। মেবি বিকজ ইট ওয়াজ আ হট অ্যান্ড হিউমিড ডে, একটুখানি লম্বা রান নিয়েছিল টেক অফের জন্য, কিন্তু টেক অফের পরে ডাবল ইঞ্জিন ফেলিয়ার হলে নর্মালি এটা হয় এবং সামনে বিল্ডিং থাকাতে, কোনো ওপেন স্পেস না থাকাতে এই দুর্ঘটনাটা আরো ভয়াবহ হয়েছে। বিল্ডিং যদি না থাকতো, সামনে যদি ওপেন স্পেস থাকতো, তাহলে হয়তো সবাই বেঁচে যেত। এটা হচ্ছে আমার ডাবল ইঞ্জিন ফেলিয়ারের কথা আপনি বলছেন, সেটা কি কারণ হতে পারে বলে আপনার মনে, আপনার অভিজ্ঞতা থেকে কি বলে? আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হয় ডাবল ইঞ্জিন ফেলিয়ার হয়েছে। ডাবল ইঞ্জিন মানে দুটো ইঞ্জিনই ফেল করে গেছে, যার জন্য কোনো থ্রাস্ট পায়নি যে ও আরো অ্যালটিটিউড গেইন করে ও ঘুরে এসে ল্যান্ড করবে, সেটার কোনো অবকাশ ছিল না বলে আমার যা মনে হয়। সুমন্ত বাবু, শুভজিৎ বলছি স্টুডিও থেকে। যে কোনো ফ্লাইটে যদি কোনো ভিভিআইপি থাকেন বা নর্মাল ক্ষেত্রেও মোটামুটি ভাবে আমরা যেটা জেনে থাকি আর কি, যে ফিট টু ফ্লাই সার্টিফিকেট ইস্যু হওয়ার পরেই বিমানটা ওড়ে। তো এক্ষেত্রে কি সেগুলো ঠিকঠাক করা হয়নি বলে মনে হয়? আমি আরেকবার প্রশ্নটা করবেন, কারণ আপনার লাইনটা কেটে যাচ্ছে। আচ্ছা সুমন্ত বাবু, বলছি যে মোটামুটি আমরা যেটা জানি আর কি সাধারণ মানুষ হিসেবে, যে ফিট টু ফ্লাই সার্টিফিকেট ইস্যু হওয়ার পরেই বিমানটা ওড়ে যদি বিমানে কোনো রকম কোনো ভিআইপি বা ভিভিআইপি কেউ থেকে থাকেন। অ্যাবসলিউটলি এখানে কি কারণে ফিট টু ফ্লাই তো প্রত্যেক ফ্লাইটই দেওয়া হয় এবং ইঞ্জিনিয়াররা দেয়, সেটা পাইলট অ্যাকসেপ্ট করে এবং তারপরেই এয়ারক্রাফট ক্যান বি রিলিজ ফর ফ্লাইট। ফিট টু ফ্লাই না হলে তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, সুতরাং আমি বলবো যে এটা ডেফিনেটলি এটা আমার মনে হয় যে ডাবল ইঞ্জিন ফেলিয়ার, এছাড়া আর কোনো কিছু। কারণ আপনি যদি ভিডিওটা দেখেন, নর্মাল ফ্লাইট টেক অফ করে তারপরে সেটা আস্তে আস্তে নেমে এসে বিল্ডিং এ। আপনাকে থামাচ্ছি, আপনি একটু সঙ্গে থাকুন, আমরা কয়েকটা লাইভ বক্তব্য শোনাই হসপিটাল থেকে। है जो डॉक्टर रहते हैं उस बिल्डिंग में, रेजिडेंशियल बिल्डिंग है, उसमें डॉक्टर रहते हैं जो सिविल नहीं वो सरकारी बना के, हाँ रेजिडेंशियल बिल्डिंग है जो सरकारी बना रखा है, जो रखते हैं लोग, वो दोनों बिल्डिंग में लोग रहते हैं। वो 100% हुई होगी, उसके बाद पता चलेगा। शुक्रिया, थैंक यू। বেশ, আমরা আপডেট দিচ্ছি এবং আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে আপডেট তুলে ধরছি। আমাদের সঙ্গে ক্যাপ্টেন রয়েছেন, খুব সম্ভবত আমরা আরো একবার কথা বলার তার সঙ্গে চেষ্টা করব এবং আপনার থেকে যে বিষয়টা জানতে চাইবো, প্রাক্তন পাইলট আমাদের সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন রায়চৌধুরী। আমি যেটা আপনার থেকে জানতে চাইবো, আপনি যেটা বলছেন যে ডাবল ইঞ্জিন ফেলিওর হতে পারে, সেক্ষেত্রে আমরা হাডসন বেতে একটা এরকম ফ্লাইট ক্র্যাশের কথা দেখেছিলাম বা পড়েছিলাম। সেক্ষেত্রে দেখা গেছিল যে ফ্লক অফ বার্ডস কেম টুগেদার, মানে পাখি যে বার্ড স্ট্রাইক হয় সেটা হয়েছিল। সেরকম কিছু সম্ভাবনাও কি এক্ষেত্রে হতে পারে, যার জন্য এই ডাবল ইঞ্জিন ফেলিওর হয়তো হয়েছে? না, এখানে তো বলা যাচ্ছে না যে বার্ড স্ট্রাইক হয়েছে, সেরকম কোনো তো মেসেজ নেই বা সেরকম কোনো ইঙ্গিতও নেই। মনে হচ্ছে যে একে হট অ্যান্ড হিউমিড ডে, হয়তো ওভারলোডেড কন্ডিশন ছিল, তাতে ইঞ্জিন ফেলিয়ার হতে পারে, বাট এগুলো সব স্পেকুলেশন। ইঞ্জিন ফেলিয়ার বা কন্ট্রোল ফেলিয়ার মনে হচ্ছে না, কারণ দ্য এয়ারক্রাফট ওয়াজ পারফেক্টলি ইন কন্ট্রোল।
এটাতে যেটা মনে হচ্ছে যে সুমন্তবাবু একটু সঙ্গে থাকুন, হসপিটাল থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী লাইভে নীরু রয়েছেন হসপিটাল থেকে। फ्लाइट में सवार थे मासी, आपकी मासी, क्या नाम था उनका? मंजुलाबेन महेशभाई पटेल। क्या নীরু পরিজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, কিন্তু এখানে একটা নেটওয়ার্ক ইস্যুও হচ্ছে। প্রচুর মানুষ এই মুহূর্তে হসপিটালে গিয়ে উপস্থিত হয়েছেন, চোখে মুখে উদ্বেগের ছাপ পরিষ্কার। এবং আমরা দেখছিলাম যতক্ষণ নীরু ওখানে রয়েছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রায় 2 ঘন্টা ধরে আমরা দেখছিলাম যে একের পর এক অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছলো, একের পর এক অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছচ্ছিল। সুমন্ত রায়চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, আরো একবার তার সঙ্গে কথা বলবো। স্যার, যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো যে সবে প্লেনটি রিফুয়েল হয়ে তারপরে সেটা উড়েছিল, অর্থাৎ মানে একদম ফুল ফিউল ছিল তার মধ্যে, তারপর হঠাৎ করে এই ধরনের দুর্ঘটনা, মানে কতটা অনভিপ্রেত এবং এইটার জন্য কতটা একজন পাইলটকে ট্রেন্ড হতে হয় বা তৈরি থাকতে হয়, এবং এই পরিস্থিতিতে তাদের কি কি করণীয় হতে পারে যেটা তিনি করে উঠতে পারেননি হয়তো? দেখুন, এত অল্প হাইটে হার্ডলি 400-500 ফুটে একটা এয়ারক্রাফট যদি ইঞ্জিন ফেলিয়ার হয়, তাকে কন্ট্রোল করার মানে কন্ট্রোল করবেন কি করে? আপনার সামনে যদি মানে প্রমোটেড বিল্ডিংস থাকে এবং স্কাইস্ক্রেপার থাকে চারিদিকে, এখানে আপনার তো হাইটও নেই যে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনার হাইট থাকলে আপনি বেরিয়ে আসতে পারবেন বা ঘুরিয়ে ব্যাক করে ল্যান্ড করতে পারবেন। আপনার হাইটও নেই, আপনার সামনে কোনো মাঠও নেই যে ওখানে গিয়ে আপনি ল্যান্ড করবেন, রাস্তাও নেই যে আপনি ল্যান্ড করবেন। এটা আমাদের কলকাতা এয়ারপোর্টে খুবই প্রযোজ্য। এটা সরকার এটার সম্বন্ধে করা উচিত, চিন্তা ভাবনা করা উচিত। এটা একটা সেকেন্ড এয়ারপোর্ট করার চিন্তা করা হয়েছিল, কিন্তু সেটা কার্যকারিতা হয়নি। কিন্তু এটা এই আজকে যদি 190 লেফট থেকে কলকাতা থেকে টেক অফ করে, যদি কোনো এরকম এমার্জেন্সি হয়, তাহলে পুরো ওই রাজারহাট নিউ টাউন এলাকাকে গিয়ে পড়বে বা ওইদিকে বারাসাত মধ্যমগ্রামে গিয়ে পড়বে। আপনি চিন্তা করতে পারছেন কিরকম ভয়াবহ মানে ঘটনা হবে? আকাশে তো মানুষ মারাই যাবে, মানে মাটিতেও মারা যাবে, অনেক অনেক বাড়ি ঘর বাড়ি। সুমন্তবাবু, একটা কথা আপনি বারবার বললেন যে আশেপাশে বিল্ডিং গুলো যদি এরকম থেকে থাকে তাহলে পাইলটের পক্ষেও সম্ভব নয় সেটাকে ওভারকাম করে এগিয়ে যাওয়া। আপনি বারবার যে কথাটা বলছেন, কিন্তু এয়ারপোর্টের আশেপাশে একটা কনস্ট্রাকশন করতে গেলে তারও একটা নির্দিষ্ট নিয়ম থাকে, কত তলা পর্যন্ত তুলতে পারবে কি তুলতে পারবে না, সেগুলো স্পষ্ট করে জানানো থাকে সেই সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটির তরফ থেকে। সেগুলো থাকলেও আজকে যদি ফ্লাইট পাথটা যদি সামনে যদি পরিষ্কার না থাকে, বিল্ডিং থাকে, সে যত কম হাইটই হোক তার উপরে গিয়ে তো পড়বেই, আসলে তো পড়বেই। আপনি ইটস নট নেসেসারি যে আপনার সামনে 29 ফ্লোর বা 30th ফ্লোরে বিল্ডিং হতে হবে। আপনার সামনে দোতলা বাড়ি হলেও তো তার উপরে গিয়ে পড়বে, কিন্তু সামনের ফ্লাইট পাথটা তো ক্লিয়ার রাখতে হবে। আপনার একটা খালি জায়গা থাকতে হবে যেখানে গিয়ে এমার্জেন্সি ল্যান্ডিং করতে পারে। আজকে যদি ডাবল ইঞ্জিন ফেলিয়ার হয় বা কোনো এমার্জেন্সি হয়, তাহলে আপনার তো কিছু করার নেই। ওর ম্যানুভার করে যে ওখান থেকে সরিয়ে ব্যাক করে নিয়ে আসবে, তাতে তো আরো দুর্ঘটনা আরো তাড়াতাড়ি হবে, স্টল করে যাবে এয়ারক্রাফট। মানে আপনি অনুমান করছেন সেই জায়গাটা ছিল না আর কি? না, আর একটা ইঞ্জিন যদি হতো ঠিক আছে, তাহলে হয়তো ম্যানুভার করতে পারতো বা ওটাকে পাওয়ার দিয়ে আরো হাইট গেইন করে ব্যাক করে আসতে পারতো। এখানে মনে হচ্ছে ডাবল ইঞ্জিন ফেলিয়ার হয়ে গেছে। সেখানে আপনার যদি গাড়িতে অ্যাক্সেলারেটরে যদি অ্যাক্সেলারেটরই না থাকে, আপনার যদি গাড়ি চলতে থাকে, আপনি কি করবেন? আপনি হয় ব্রেক করতে হবে, ব্রেক মারতে হবে। যদি ব্রেকও ফেল করে দিয়ে থাকে, তখন তো আপনার কিছু করার নেই। আচ্ছা ক্যাপ্টেন রায়চৌধুরী, এই যে এতগুলো ক্র্যাশ, মানে এখন অবধি যতগুলো ক্র্যাশ হয়েছে, আমি যদি ইন্ডিয়ার ইতিহাসে বলি, তাহলে সেক্ষেত্রে কি এটা বলা যেতে পারে মানে রিসেন্ট ইজ এ রেয়ারেস্ট অফ রেয়ার? রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ডিউরিং ফর দ্য টেক অফ ফেজ। ল্যান্ডিং ফেজে এই আহমেদাবাদী ল্যান্ডিং ফেজে হয়েছে, সেটা অনেক দিন আগে বোয়িং যখন ইন্ডিয়ান এয়ারলাইন্স ছিল তখন বোয়িং এয়ারক্রাফটে হয়েছিল। কিন্তু সবচেয়ে মেজর যেটা হচ্ছে চারকি দাদরি ক্র্যাশ, সেটা দিল্লির কাছে হয়েছিল, সেটাকে যেখানে দুটো প্লেন একসঙ্গে হয়েছিল। বাট এই বোয়িং ড্রিমলাইনারে দিস ইজ আই থিঙ্ক দ্য ফার্স্ট ইনসিডেন্ট অফ ড্রিমলাইনার ক্র্যাশিং লাইক দিস। এটা দ্য ফার্স্ট ইনসিডেন্ট অফ বোয়িং ড্রিমলাইনার। আমি তো আগে আমার সুমন্ত বিমানটা সম্পর্কে একটু বলুন না। বিমান ইজ ভেরি সেফ, ইটস এ ভেরি সেফ এয়ারক্রাফট। It's মানে highly
অটোমেটেড এবং অ্যাট পার উইথ এয়ারবাস। আমরা তো এয়ারবাস ফ্লাই করেছি, আমরা বোয়িং ড্রিমলাইনার ফ্লাই করেছি, আমরা বোয়িং 737-200 পর্যন্ত ফ্লাই করেছি, কিন্তু দে আর ভেরি স্টার্ডি, ভেরি সেফ এয়ারক্রাফট। এখন যদি ডাবল ইঞ্জিন ফেলিয়ার হয়ে থাকে অ্যাট 400 feet হাইট, কিছু করার নেই। সামনে যদি আপনার চারিদিকে যদি বিল্ডিং থাকে, আপনি কি করবেন? আপনি ওখান থেকে যে ঘুরিয়ে ব্যাক করে ল্যান্ড করবেন, তাও সেই হাইটটা তো নেই আপনার। মানে ক্যাপ্টেন, হাইটটা অন্যতম একটা ইস্যু, মানে যেহেতু ফ্লাইটটা বেশি দূর অবধি উঠতে পারেনি, মানে বেশি উচ্চতায় যেতে পারেনি, সেই জন্য হয়তো তার কাছে সময় কম ছিল বিষয়টা থেকে ইমার্জেন্সি সিচুয়েশন থেকে বেরিয়ে আসে, রাইট? অ্যাবসলিউটলি, আপনার হাইট নেই, সামনে প্রচন্ড বিল্ডিং। আজকে যে সালেনবার্গারের কথা বললেন, ও 2000 ফুট পর্যন্ত গেছিল যখন বার্ড স্ট্রাইক হয়েছে, কিন্তু 2000 ফুটে হি কুডন্ট রিচ এনি এয়ারপোর্ট। সো দ্য অনলি মানে ফ্ল্যাট স্পেস যেখানে দেখেছে হচ্ছে ওয়াটার, যে কোনো ফুটবল মাঠও না বা রাস্তাও না বা কিছু না, তখন দেখলো যে সেফেস্ট বেড টু ল্যান্ড ইজ অন ওয়াটার, সেই জন্য ও ওয়াটারে ল্যান্ডিং করেছিল। আজকে যার জন্য সবাই বেঁচে গেছে। এখানেও যদি একটা মাঠ থাকতো বা রাস্তা থাকতো বা কিছু করতো, ওখানে যদি রাস্তার উপরে ল্যান্ড করতো বা মাঠের উপরে ল্যান্ড করতো, তাহলে এখানে সবাই হয়তো বেঁচে যেত। সুমন্ত বাবু, আপনি বারবার যেটা অনুমান করছেন ডাবল ইঞ্জিন ফেলিওর, এই ইঞ্জিন ফেলিওর কেন হয়? এটা কি পুরোটাই টেকনিক্যালি না কোনো নেগলিজেন্সের ব্যাপার থাকে? দেখুন, দিস আর অল মেকানিক্যাল এই কন্ট্রাপশনস, এগুলো হতেই পারে, ইঞ্জিন ফেলিয়ার হতেই পারে, বাট ডাবল ইঞ্জিন ফেলিয়ার ইজ ভেরি, মানে যেটা উনি বললেন, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, দুটো একসঙ্গে এট সাচ এ হাইট, এট সাচ এ হাইট। ক্যাপ্টেন, এই যে মেডে কল করেছিলেন, এটিসির সঙ্গে যোগাযোগ করে মেডে কল করা হয়েছিল, এটার পর আর কতটা সময় থাকে, মানে কতটা, এই যে মেডে যদি কেউ কল করে, মেডে মানেই তো সামনে সমূহ বিপদ, এটাই তারা বোঝাতে চান, এটাই আপনারা পাইলটরা বোঝাতে চান, সেক্ষেত্রে তারপরে কতক্ষণ সময় থাকে? হ্যাঁ, একটু যদি বলেন। মেডে কল করা হয় যখন ইট ইজ এ অ্যাবসলিউট এমার্জেন্সি। যদি এমার্জেন্সি না হয় তাহলে প্যান কল করা হয়। মেডে কল করা হয়েছে মানে ইট ইজ অ্যান অ্যাবসলিউট এমার্জেন্সি, এটুকুন আমি বলতে পারি। ইট ওয়াজ রিয়েল এমার্জেন্সি, এবং ও যে সময় পেয়েছে কল করার, এটাই আই এম ভেরি সারপ্রাইজ। আমি অনেক সময় কল আমাদের এর ব্যস্ততার মাঝখানে মেডে কল অনেকে করতে পারে না বা কল করা হয়ে ওঠে না, কিন্তু ও যে করতে পেরেছে, এটা আমি বলবো ওর দক্ষতার জন্যই করতে পেরেছে। এবং ও যদি ও নিশ্চিত চেষ্টা করেছে যে বিল্ডিং থেকে সরে নিয়ে যাওয়ার, কিন্তু সামনে যদি বিল্ডিং থাকে, তাহলে কোথায় ল্যান্ড করবে? সে তো বিল্ডিং এর উপরেই তো তার ল্যান্ড করতে হবে। ঠিক, সঙ্গে থাকুন সুমন্ত বাবু। এবং আপনি যাদের কথা বলছিলেন, এই ফ্লাইটের যে দুজন পাইলট ছিলেন, একজন সুমিত সাবরওয়াল এবং ক্লাইভ কুন্ডার, এবং দুজনেই যথেষ্টই দক্ষ পাইলট হিসেবেই পরিচিত এবং অভিজ্ঞ পাইলট হিসেবেই পরিচিত, তারপরেও কিন্তু এই দুর্ঘটনা এড়ানো গেল না। আমরা চট করে দেখাই বেশ কয়েকটা রিয়াকশন। আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, কনফার্ম করেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটু পরেই আহমেদাবাদে গিয়ে পৌঁছবেন। তিনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বার্তা দিয়েছেন, রাষ্ট্রপতি তিনিও বার্তা দিয়েছেন। রাষ্ট্রপতি লিখছেন সোশ্যাল মিডিয়ায়, এটা হৃদয় বিদারক বিপর্যয়, গোটা দেশ ক্ষতিগ্রস্তদের পাশে আছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোক প্রকাশ রাষ্ট্রপতির। বিমান দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা নরেন্দ্র মোদীর, সব রকম সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। বর্ণনার বাইরে দুঃখজনক ঘটনা, উদ্ধারকারী দল ও মন্ত্রী সচিবদের সঙ্গে যোগাযোগ রাখছি, এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর। রাহুল গান্ধী তিনিও শোক বার্তা দিয়েছেন। হৃদয় বিদারক ঘটনা, এই কঠিন সময়ে স্বজনহারাদের পাশে রয়েছি, এই সময়ে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, সময় নষ্ট না করে সবাই উদ্ধারে ঝাঁপিয়ে পড়ুন। প্রশাসন ও দলীয় কর্মীদের বার্তা লোকসভার বিরোধী দলনেতার। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH